আসসালামু আলাইকুম ভাইজানরা, কেমন আছেন আপনারা সবাই? ভিডিও কিন্তু লম্বা হবে আজকে, হ্যাঁ, কিন্তু দেখেন মন দিয়ে। কারণ হচ্ছে খেয়াল করে দেখেন, আমরা অনেক আগে যখন ভিডিও বানাইতাম সেই 2018-19 সালে, সেই সময় কিন্তু আপনারা অনেক কিছু বুঝতেন না। হ্যাঁ, এই যে আমাদের ভিডিও দেখতে দেখতে আপনারা কিন্তু অনেক কিছু এখন বোঝেন। এখন আপনাদেরকে কেউ ভূগোল পড়াইতে পারে না, অনেক কিছু শিখতে হবে, বুঝতে হবে। প্রসেসর কি অনেকে আগে বুঝতোই না, আমাদের কথা শুনে শুনেই তো আপনারা মোটামুটি শিখছেন। আমাদের মানে আমরা না, কিন্তু শুধু টিটিপি না, টিটিপি, এটিসি, স্যামজন, ডয়েডহেড, আমি বাবু, রাতুল ওসমান, মানে সোহাগ 360 সবার ভিডিও দেখতে দেখতে কিন্তু আপনারা এখন অনেক কিছু বুঝে গেছেন। সুতরাং আমার মনে হয় এই যে কঠিন কঠিন কথাবার্তা আমরা বলি, এগুলো শোনা উচিত মন দিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা একটু ডিটেইলে আমরা আলাপ করার চেষ্টা করব। আজকে আমরা খুব দারুণ একটা ফোন নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, বাট তার আগে ছোট্ট একটা গল্প শোনাবো আপনাদেরকে। আমার খুব পছন্দের একটা ছবি, কুমফু হাসেল, ছোটবেলায় অনেক দেখতাম। হ্যাঁ, ওই সিনেমাতে একটা দৃশ্য আছে যেখানে দেখা যায় যে গ্রামের এক সিসকে মাস্তান কোনো একটা মহল্লায় ঢুকে গিয়ে বলতেছে যে, কে কার কত বড় সাহস আছে, আয় দেখি আমি লাগবো তোর সাথে। হ্যাঁ, সো ওই মহল্লার মধ্যে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কৌতুক তামাশাগুলো আর কি, যে কোত্থেকে কোন মস্তান আসছে। হ্যাঁ, সো ছোট্ট একটা বাচ্চা, একেবারে নিরীহ, যাকে দেখে বোঝা যাচ্ছে না যে সে কি আসলে মারামারি করতে পারবে কিনা, তাকে টার্গেট করে বলে যে, এই তুই আয় এদিকে। তো সে যখন আসা শুরু করে তখন কিন্তু ভাই ওই সিসকে মাস্তানের অবস্থা দফারফা হয়ে যায়, যে হাই হাই এর কি ভাবছিলাম আর কি। তো এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে আইকিউ ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইকিউ Z9 টার্বো প্লাস। এই ফোনটাও কিন্তু কিছুটা ওই নিরীহ পোলার মতো, মানে একে কেউ পাত্তাই দেয় নাই। মানে এই ফোনটা যে অগোচরে এভাবে রিলিজ হয়ে গেল এবং এত পাওয়ারফুল একটা ফোন, অথচ এটা নিয়ে কোনো আলাপ নাই ভাই। হ্যাঁ, Z9 টার্বো যেটা রিলিজ হয়েছিল গত বছরে এবং সেই একটা হাইপ তুলেছিল ফোনটা। এরপরে যে সবার অগোচরে এই ফোনটা রিলিজ হয়ে গেছে এবং চেষ্টা করতেছে বলার, ভাইরে আমাকে নিয়ে একটু কথা বলো, কেউ কথা বলে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমাদের হাতে যখন এই ফোনটা আসলো এবং আমরা টেস্ট ফেস্ট করলাম এবং এটার স্কোর দেখলাম, পারফরমেন্স দেখলাম, ভাই আমরা টাস্কি খেয়ে গিয়েছি। এখন বলতে পারেন যে কয়েকদিন আগে একবার বললেন যে এটাও টাস্কি খাইছেন, ওইটাও টাস্কি খাইছেন, আপনি তো ভাই প্রতিদিনই টাস্কি খান, তাহলে আমরা আসলে কোনটা কিনবো? ভাই কিনবেন আপনারা, পয়সা আপনি ডিসাইড করবেন। আমাদের কাজ ভালো মন্দ খুঁটিনাটি সব কিছু জানানো। সো কি এমন আছে এই ফোনে যে আমরা টাস্কি খেয়ে গিয়েছি? ব্যাপারটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার এবং আবার বকবক করার জন্য আপনাদের সামনে চলে এসেছি আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট বা টাইনা টুনা পাস। চলুন দেখে আসি এই ফোনটা কি টাইনা টুনা পাস করলো নাকি ভালো মার্ক পেয়ে পাস করলো। সবার আগে দামটা জানিয়ে দিই। এই ফোনের 12256 এই ভেরিয়েন্টের ফোনটা GNG বা গ্যাজেট অ্যান্ড গ্যাজেটে পাওয়া যাচ্ছে 42 থেকে 43 হাজার টাকার মাঝামাঝি কোনো একটা জায়গায় যাওয়ার আগে ফোন করে যাবেন। এবং এই ফোনটার বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট আছে। অ্যাভেলেবিলিটি সম্পর্কে জানার জন্য অবশ্যই তাদেরকে নক করবেন। GNG হচ্ছে বাংলাদেশের অন্যতম ট্রাস্টেড একটা স্মার্টফোন বিক্রেতা, প্লাস তাদের কাছে প্রচুর গ্যাজেটও পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে। খুবই আনকমন এবং ইউনিক সমস্ত ফোন কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন। সুতরাং যারা চিন্তামুক্তভাবে ফোন কিনতে চান তাদের জন্য অন্যতম সেরা চয়েস হতে পারে GNG। এইটা ডিজাইন নিয়ে কি আর বলবো ভাই, আমার খুব বেশি করতেছে না। ডিজাইনটা যে আমার খুব বেশি পছন্দ হয়েছে এটাও জোর দিয়ে বলা যাবে না। তবে আমার কাছে মনে হয় যে এই যে ক্যামেরা হাউজিংটা, ওইটা না একদিকে হয়ে গেছে, এটা মাঝামাঝি দিলে কি এমন ক্ষতি হইতো? এনিওয়ে, একেবারে সলিড একটা ফিল পাবেন, কিছুটা ইউনিবডি ডিজাইনের এবং ফোনটা যথেষ্ট বক্সি শেপের, পেছন দিকে একটু কার্ভ, তবে এটির ডিসপ্লে কিন্তু আবার ফ্ল্যাট। হাতে ধরে বেশ কমফোর্টেবল ফিল করবেন। এটার যে ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ব্যালেন্সড। ক্যামেরা হাউজিং এর চারিদিকে সিলভার কালারের একটা ফ্রেম রয়েছে যেটা দেখতে খুবই জোশ লাগে এবং এখানে ক্যামেরায় কিন্তু তারা একেবারে সিম্পলিসিটি ধরে রাখার চেষ্টা করেছে। মাত্র 2টা সেন্সর, যেটা নিয়ে পরবর্তীতে কথা হবে। তবে আইকিউ এর ব্র্যান্ডিংটা না একটু বেশি বড় হয়ে গেছে মনে হলো, আর একটু ছোট হলে আরো ভালো হতো। পেছনে তারা গ্লাস ব্যবহার করেছে ম্যাটেরিয়াল হিসেবে, হুইচ ইজ ভেরি ওয়েলকামিং। থাকছে না কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। দিস ইজ এ ব্যাড নিউজ ফর গেমার্স অ্যান্ড মিউজিক লাভার্স, বাট সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, আইআর ব্লাস্টার আছে এবং স্টেরিও স্পিকার আছে। তবে এর সেকেন্ডারি যে গ্রিলটা, ওইটা কিন্তু এয়ারপিসের মধ্যেই মার্চ করা। বেজেলের কথা না বললেই নয়, খুবই মিনিমালিস্টিক বেজেল কিন্তু তারা দেওয়ার চেষ্টা করেছে। তবে নিচের দিকে আসলে সামান্য একটু যদি তারা আর একটু কমাইতে পারতো তাহলে যা কি হইতো রে ভাই, একেবারে সিমেট্রিক্যাল হতো। এই ফোনের ওজন 200 গ্রামের সামান্য একটু কম এবং এটার থিকনেস 8 মিলিমিটারের আশেপাশে। এই ফোনের অন্যতম সেরা একটা দিক হচ্ছে এর ডিসপ্লে। ভাই রে ভাই, মানে এই প্রাইস সেগমেন্টে এইরকম ডিসপ্লে, মানে প্রাণটা জোড়ায় যায়, সাথে চোখও জোড়ায় যায়। 6.68 ইঞ্চি হচ্ছে এই ডিসপ্লে সাইজ এবং এখানে অ্যামোলেড প্যানেল তারা ব্যবহার করেছে। সেই সঙ্গে রয়েছে 144 হার্জ, মানে হায়ার রিফ্রেশ রেট বলতে তো আমরা এখন 120 হার্জ বুঝি, বাট তারা এখানে আরও বেশি দেওয়ার চেষ্টা করেছে। মানে গেমারদের খুশি করার জন্য যা যা করা লাগবে সবই তারা করার চেষ্টা করেছে। এবং এইটার ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস,
অবশ্যই একটা জায়গায় এসে আমার একটু মন খারাপ হয়ে গিয়েছে, এতে HDR10 প্লাসের সাপোর্ট নাই, শুধু HDR10 পাবেন। ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো কমপ্লেন নেই এবং এর যে PPI আমার মনে হয় 450-র কাছাকাছি, কারণ খুবই ক্রিস্টাল ক্লিয়ার পিকচার কোয়ালিটি আমরা পাচ্ছিলাম। আই মিন লুক অ্যাট দিস ইজ এ ক্রেজি ডিসপ্লে ইন দিস প্রাইস। তবে এইটার ক্রেজিনেস যে শুধু এর ডিসপ্লেতে তা কিন্তু না, এর মেইন যে জিনিসটা মানে আমরা যেটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিই, হার্ডওয়্যার। সেই হার্ডওয়্যার এসে এখানে তারা ব্যবহার করেছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 9300 প্লাস, যেটা 4 ন্যানোমিটার বেসড একটা চিপসেট। এটা হচ্ছে মিডিয়াটেকের একেবারে ব্র্যান্ড নিউ একটা চিপসেট, যেটা রিলিজ হয়েছিল গত বছরের মে মাসের 7 তারিখে। এবং এই চিপসেটটা ফ্ল্যাগশিপ বৈশিষ্ট্যে ভরপুর। এই ফোনের চিপসেট নিয়ে তো অবশ্যই ডিটেইলে কথা হবে আপনাদের সঙ্গে, জাস্ট একটু ধারণা দেয় আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন, ইন্টারেস্টিং লাগবে ব্যাপারটা। সেটা হচ্ছে আমার Mi 14 Ultra। এই ফোনটার অ্যাকচুয়াল প্রাইস কিন্তু 1,80,000 টাকার আশেপাশে। আইফোনের চাইতেও দাম বেশি, এটা টু বি ভেরি অনেস্ট। বাট Mi 14 Ultraর যে স্কোর, তার চাইতে বেশি স্কোর আসতেছে ভাই এই ফোনটার। হতাশ ভাই, পুরাই হতাশ আমি। 9300 প্লাসের মোট 8টা কোর রয়েছে এবং এর প্রাইম কোর হচ্ছে Cortex X4, যার ম্যাক্স স্পিড হচ্ছে 3.4 GHz। Cortex X4 এর আরও 3টা কোর রয়েছে, যার স্পিড হচ্ছে 2.85 MHz এবং বাকি 4টা Cortex A720, যেগুলোর স্পিড হচ্ছে 2.0 GHz এর। সবগুলো কোরের যে ক্যাশ মেমোরি সেটা কিন্তু 18 মেগাবাইট, যেটা আবার SLC টেকনোলজির। এখন প্রশ্ন করতে পারেন ভাই SLC হইলে আমার লাভ কি? ভাই লাভ আছে। এটা হচ্ছে ডেটা রিড এবং রাইটের একটা সফিস্টিকেটেড টেকনিক, যেটা হচ্ছে আমরা হাই স্পিড SSD গুলোতে দেখি, অনেক দামি দামি SSD যেগুলো আছে অনেক বেশি স্পিড, সেইগুলোতে এই টেকনোলজিটা ব্যবহার করা হয়। এবং এর যে GPU সেটা ARM Immortals G720 MC12, এর মধ্যে আবার ডেডিকেটেড AI প্রসেসিং ইউনিট আছে ভাই, সেটা হচ্ছে মিডিয়াটেকের NPU 790। এটা থাকলে আমাদের লাভ কি? লাভ হচ্ছে ওই যে AI রিলেটেড যত কাজটা আমরা করি না, ওইটা ফ্ললেসলি করতে পারে ভাই। NPU মানে হচ্ছে নিউরাল প্রসেসিং ইউনিট। এই জিনিসটা না থাকলে আপনি কমান্ড দিলে তো ভাই ও আপনারা ভালো রেজাল্ট দিতে পারবে না। আপনি কোনো একটা ছবি মুছতে চাইলেন, ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু একটা মুছতে চাইলেন, ও তো আউটপুট তো দিতে পারবে না, ওর তো ওই জিনিসই নাই ভাই। Wi-Fi 7 আছে, যেটা ফিউচার প্রুফ, খুব ভালো লাগছে আমার কাছে। ব্লুটুথের অবশ্য 6 ভার্সনটা আমরা আশা করেছিলাম, বাট এখানে ব্লুটুথ 5.4 দিয়েছে, দিস ইজ ওকে। LPDDR5X র্যাম আছে এতে, সেই সঙ্গে রয়েছে UFS 4.0। অলরাইট, আপনাদের কারো কারো হয়তো মাথার উপর দিয়ে গেছে আমার এই আলাপটালাম, আমি বুঝতেছি বিষয়টা, কিন্তু ভাই শিখতে তো হবে এগুলো, তাই না? যাই হোক, সব কথার শেষ কথা হচ্ছে যে এর যে হার্ডওয়্যার সেটআপ, এটা কিন্তু ভাই খুবই পাওয়ারফুল, বিশ্বাস করেন রাসেল ভাই। আউট অফ দ্য বক্স এই ফোনে পেয়ে যাবেন Android 14, যেটা দেখে আমার একটু মন খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নাই। আশা করছি সামনে কোনো একটা আপডেটে Android 15 চলে আসবে। সেই সঙ্গে রয়েছে Origin OS 4। যেহেতু এটা চাইনিজ রমের একটা ফোন, সুতরাং অবধারিতভাবে কিছু ব্লটওয়্যার আপনি পেয়ে যাবেন, যেটা চাইলে আনইনস্টলও করতে পারবেন। এবং এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভাই গো ভাই একেবারে ফ্ল্যাগশিপ রেঞ্জের। বাটারি স্মুথ পেয়েছি এটার পারফরমেন্স। প্রচুর অ্যাপ আপনি ব্যাকগ্রাউন্ডে রেখে ফোন অপারেট করতে পারবেন। অ্যাপ সুইচিং থেকে শুরু করে অ্যাপ ওপেনিং, মাল্টিটাস্কিং, দুর্দান্ত অভিজ্ঞতা পেয়েছি। হ্যাঁ, মাঝে মাঝে কিছু চাইনিজ লেখাটাকা চলে আসে নোটিফিকেশনে, ফোন লক করা অবস্থায়ও ওরকম কিছু আপনারা দেখতে পাবেন, কিন্তু এইটা নর্মাল ভাই। চাইনিজ রম যারা ইউজ করেন তাদের জন্য এটা কোনো ব্যাপার না। তবে চাইনিজ রমের ফোনে কিন্তু বেশ কিছু সমস্যা আছে। এর আগে আমি দেখেছি বেশ কিছু ফোনে, যেমন হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসে না যদি ফোন লক করা থাকে, এবং মেসেঞ্জারও আসে না। গুগল ম্যাপে অনেক গন্ডগোল হয়। বাংলাদেশের অনেক অ্যাপ যেমন বিকাশ, নগদ, তারপরে ফুড পান্ডা, এইগুলো ইনস্টল করলে ঠিক মতো কাজ করে না। এই ফোনে ওইরকম কোনো সমস্যা এখনো পর্যন্ত আমরা দেখিনি। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এবং স্কোর ভাই দেখে আমার খুব লজ্জা লাগতেছে। আমার Mi 14 Ultraর চাইতেও বেশি, 18,63,043। Geekbench 6 এর রেজাল্ট দেখেন, 1,832 হচ্ছে সিঙ্গেল করে, মাল্টি করে 6,651। বেশি কিছু দেখাবো না ভাই, এই চার্টটা একটু খেয়াল করে দেখেন। Samsung Galaxy S24 Ultraর চাইতেও কিন্তু বেটার স্কোর এসেছে 43,000 টাকা দামের এই ফোনে, এবং এর যে স্কোর আর এর যে দাম দেখেন খুব বেখাপ্পা লাগতেছে এখানে। তবে AnTuTu স্কোর কিন্তু সবকিছু না। মানে বুঝলাম যে এই ফোনটার অনেক ক্ষমতা আছে, সেই পাওয়ারফুল, কিন্তু এই পাওয়ার সে কতক্ষণ টিকিয়ে রাখতে পারে, কত মিনিট আর কি থাকে। যাই হোক, আমরা এই জন্য আজকাল এক্সট্রিম স্ট্রেস টেস্ট করতেছি। এটা কেন করতেছি? মানে এই ক্ষমতাটা কনস্ট্যান্ট কিনা, মানে লম্বা সময় ধরে এই ক্ষমতাটা সে ব্যবহার করতে পারতেছে কিনা। টুইস্টটা মূলত এইখানে। খেয়াল করে দেখেন, এক্সট্রিম স্ট্রেস টেস্টে প্রথমে স্কোর এসেছে 4,660 লুপ 1-এ। লুপ 2 থেকে কিন্তু কমতে শুরু করেছে, এবং একেবারে লাস্টে গিয়ে লুপ 20-তে গিয়ে খেয়াল করে দেখেন স্কোর এসেছে মাত্র 2515। তার মানে হচ্ছে এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা সে ধরে রাখতে পারতেছে না ভাই। এটা সফটওয়্যার রিলেটেড কোনো ইস্যু হতে পারে, আই এম নট শিওর। তবে আশা করব এটা আইকিউ আপডেটের মাধ্যমে ফিক্স করে ফেলবে। তাহলে এই জিনিসটা হইলে সমস্যা কোথায়, কাদের সমস্যা হবে? যারা লম্বা সময় ধরে ফোনে প্রচুর চাপ দিবেন, ধরেন গেমিং টেমিং করবেন বা ভিডিও এডিটিং করবেন বা ভিডিও রেকর্ড করবেন,
তখন কিন্তু লাস্টের দিকে এসে ফোনে টুকটাক ল্যাগ শুরু হবে বা পারফরমেন্স ড্রপ করবে। এবার কোন ভাই, এই যে আমরা টেস্ট ফেস্ট করি এগুলো কাজের না? আপনাদের কাজে আসে না? আপনারা শিখতেছেন না? কমেন্টে জানান এগুলো আমরা কন্টিনিউ করবো কিনা। গেমিং ভালো, কোনো সন্দেহ নাই। আর এতে যেহেতু পাওয়ারফুল জিপিইউ রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্জ রিফ্রেশ রেট, ভাইরে ভাই সেই লেভেলে ছিল এর গেম প্লে। এবং বেশিরভাগ গেমই স্মুথলি চলেছে। অ্যাকশন সিকোয়েন্সও আমরা খুব বেশি স্টার্টার খেয়াল করি নাই, খুব বেশি কম্প্রোমাইজও আপনাকে করতে হবে না। তবে লম্বা সময় গেমিং এর পর কিছুটা হিটিং ইস্যু আমরা খেয়াল করেছি। ভালো ব্যাপার হচ্ছে ব্যাটারি কনজাম্পশন আবার ঠিকঠাক ছিল, মানে খুব বেশি ব্যাটারি ড্রেন হবে ওই রকম কোনো ইস্যু আমরা খেয়াল করিনি। তবে আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যে গেম ছাড়া কিচ্ছু বুঝেন না ভাই, মানে যেখানে যাবেন গেমিং করবেন আর কি, হ্যাঁ তাদের জন্য আবার এই ফোনটা না। আমি অনেককে দেখছি যে এই শীতের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে শুয়ে গেমিং করতেছে। আরে ভাই এই শীতে কি শুধু কম্বল পরা লাগে? আপনি সুন্দর একটা হুডি পরতে পারেন, ভালো জ্যাকেট পরতে পারেন, এই জন্য ফ্যাব্রিক লাইট তো আছে। আর ডিসকাউন্ট লাগবে, আমরা আসি না ভাই, টিটিভির কোড ব্যবহার করলে কিন্তু 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডিসক্রিপশনে সব দেওয়া আছে ভাই, জাস্ট গিয়ে ক্লিক করেন আর অর্ডার করে দেন। অর্ডার করবেন কেন? কারণ তাদের কাছে আছে দারুণ দারুণ সমস্ত উইন্টার কালেকশন এবং এটা বাংলাদেশি প্রোডাক্ট ভাই, গো চেক ইট আউট। এই ফোনের ক্যামেরা চেক করতে এসে একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লাগছে ভাই, তারা কোনো নাম্বার গেম এখানে খেলে নাই। ওই যে ডেপথ সেন্সর, ম্যাক্রো ফ্যাক্রো হাবি যাবি কি এআই টিআই দেয় না ভাই, পেছনে পুরো ভৈরা রাখে আর কি ফোনগুলা, তারা ওই যন্ত্রণায় যায় নাই ভাই, একদম ডিরেক্ট অ্যাকশন। হ্যাঁ, একটা মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের আর একটা 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, শেষ। সামনে 16 মেগাপিক্সেলের একটা সেন্সর। আর ভাই সেন্সর মেন্সর যাই হোক না কেন, ওইটা দিয়ে আমার কাম কি ভাই? আমি দেখবো ছবির কোয়ালিটি। খেয়াল করে দেখেন ছবিগুলোতে খুবই ভালোভাবে ডিটেল ধরে রাখতে পেরেছে এবং স্কিন টোনটা খেয়াল করে দেখেন, খুবই ন্যাচারাল, দেখতে খুবই সুন্দর লাগে, অতিরিক্ত বুস্ট করে নাই, ডাইনামিক রেঞ্জও খুবই সুন্দর। তবে হ্যাঁ, কিছু কিছু লাইটিং কন্ডিশনে এক্সপোজার কন্ট্রোল নিয়ে হালকা একটু গন্ডগোল আছে, হইতেই পারে, এটা তো ভাই ফোন, এটা তো ক্যামেরা না। আর একটা গ্যাঞ্জাম হচ্ছে এর যে আলট্রাওয়াইড সেন্সর, ওইটার কালার টোন আর মেইন সেন্সরের কালার টোন খুব একটা মেলে না ভাই। বেশিরভাগ ফোনগুলো যেখানে শ্যাডো এরিয়াটা এক্সপোজ করতে গিয়ে প্রচুর নয়েজ তৈরি করে ফেলে, এই ফোনটা কিন্তু এখানে দারুণ রেজাল্ট দেখিয়েছে। তবে হ্যাঁ, স্কিন একটু সফট করে ফেলার প্রবণতা আছে, আপনাকে ওই বিউটি মোডটা অফ করে ছবি তুলতে হবে। লো লাইটে এটার পারফরমেন্স আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে, এর চাইতে ভালো আসলে এই দামে আশা করা যায় না। তবে এটা রেয়ার ক্যামেরা চাইতে সেলফি ক্যামেরা আমাদের কাছে আরো বেশি ভালো লেগেছে, মানে ছবিগুলো একেবারে রেডি, আপনাকে কিচ্ছু করতে হবে না, তুলবেন আর সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন। অবশ্য এখানে কিছু কিছু ছবিতে দেখেছি একটু সফট করে ফেলার প্রবণতা খেয়াল করা যায় এবং ডিটেল একটু গায়েব হয়ে যায়, বিশেষ করে লো লাইটে। শাটারে একটু ল্যাগ পাবেন, এক্সপোজার কন্ট্রোলেও কোনো কোনো লাইটিং কন্ডিশনে একটু সমস্যা পাবেন, বাট ইটস ওকে। ভিডিও করা যাবে সর্বোচ্চ 4K রেজুলেশনে 60 FPS এ এবং এর মেইন সেন্সরে OIS রয়েছে, এর ফলে খুবই স্টেবল ফুটেজ পাবেন। আর এইটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরার স্যাম্পল, ইন কেস ইউ আর ইন্টারেস্টেড। আমার কাছে ভালোই লাগছে, তবে এখানে একটা কমপ্লেন আছে আমার, সেটা হচ্ছে এটা খুব একটা ওয়াইড না। হ্যাঁ, মনে হচ্ছে যেন ক্রপ হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সেটা এই ফোন থেকে রেকর্ড করা। একটা জিনিস কেউ খেয়াল করে দেখছেন, ব্যাটারিতে এসে না বেশিরভাগ ফোনগুলো হঠাৎ করে কি জানি তাদের হয়েছে, শুভ বুদ্ধির উদয় হয়েছে আর কি। হ্যাঁ, 5000 mAh দেখতাম আমরা 2022, 23, 24 সাল দেখছি যে 5000 মোটামুটি স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে। এখন দেখতেছি 6000, 6500 স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। বেশ ভালোই ব্যাপারটা। বাট আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফোনের থিকনেস কিন্তু বাড়তেছে না। এর পেছনে অবশ্যই সিলিকন কার্বনের একটা অবদান আছে। তার মানে সামনে আমরা আরো বড় ক্যাপাসিটির ফোন দেখতে চলেছি, ফোনের থিকনেস না বাড়ি। এবং এই ফোনের সঙ্গে আপনারা 80 ওয়াট চার্জিং স্পিডের একটা চার্জারও পেয়ে যাবেন, খুবই দ্রুত চার্জ করতে পারবেন। চার্জিং এর সময় অবশ্যই একটু হিট হয়, সেটা হওয়ারই কথা। এবং ফুল চার্জ একবার দেওয়ার পরে ভাই আপনি সারাদিনে এটা চার্জ শেষই করতে পারবেন না, সিরিয়াসলি শেষ করা যায় না। আর যদি নর্মাল ইউজার হন, ধরেন বেসিক ইউজার, খুব বেশি কিছু আপনি করেন না, মাঝে মাঝে ছুটির দিনে গেমিং করেন, তাহলে ভাই এটা 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে আপনাকে। এটার যে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটা ডিসেন্ট, মানে খুব বেশি কমপ্লেন নাই, ভালোই কাজ করে। তবে এর যে ভাইব্রেশন মোটর ভাই খুবই দুর্দান্ত কাজ করেছে, খুবই পাওয়ারফুল। হ্যাপটিক ফিডব্যাকটা আমার খুবই পছন্দের, কারণ এটা অনেক কাজের। ফ্ল্যাশ লাইটটাও কিন্তু যথেষ্ট ব্রাইট, এটা অনেকের কাজে আসবে অন্ধকারে। অডিও আউটপুট নিয়ে আমরা একটু ইদানিং ডিটেইলে কথা বলার চেষ্টা করতেছি, কারণ আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে ভাই অডিও আউটপুট নিয়ে আপনারা কথা বলেন না কেন। এটা অনেক দরকারি একটা জিনিস। অনেকে আছেন মিউজিক লাভার, তারা আসলে ফোনে প্রচুর সময় কাটান গান শোনার জন্য, তাদের জন্য এই আলোচনাটা দরকার আছে। আমরা ওয়্যার্ড এবং ওয়্যারলেস দুইভাবেই এই ফোনের অডিও আউটপুট টেস্ট করেছি। যেহেতু হাই রেজ অডিও এই ফোনটা সাপোর্ট করে, আমরা বেশ কিছু হাই রেজ সাপোর্টেড TWS দিয়ে এটার ওয়্যারলেস কানেক্টিভিটি ট্রাই করেছি। এর মধ্যে ছিল Sony WH-1000 XM4, QCY Melobuds Pro,
এবং সাউন্ডপিট C3 Pro এবং প্রত্যেকটা হেডফোনে কিন্তু আমরা বেশ ভালো আউটপুট পেয়েছি। আমরা একটা প্রফেশনাল প্লেয়ারে LDAC ফাইল প্লে করেছি এবং এর যে আউটপুট ভাই রে ভাই, এটা আপনি না শুনলে বুঝতে পারবেন না। এনিওয়ে, আমরা ওয়ার্ড হেডফোনও কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি ট্রাই করে দেখেছি, কনভার্টার দিয়ে অবশ্য, কারণ 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নাই এবং আমাদের টেস্ট রেজাল্ট বলছে এটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দেখিয়েছে। আচ্ছা, ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট। আলোচনা শেষ করে ফেলি আমরা। এই ফোনটা মূলত কাদের জন্য? দেখেন, 43,000 টাকা অনেক কম দাম এটা বললে তো আসলে ভুল হবে, কারণ আমার কথাই ধরেন ভাই, আমি একজন গরিব মানুষ, 43,000 টাকা আমার জন্য অনেক টাকা। কিন্তু অনেকেই আছেন যাদের আল্লাহ পাক অনেক টাকা পয়সা দিছে, এটা তো তাদের অপরাধ না, তাই না? তারা টাকা পয়সা আয় করছে কষ্ট করে, তাদের কাছে তো 43,000 টাকা কমও হতে পারে। ইভেন মার্কেটে তো প্রচুর দামি দামি ফোন বিক্রি হয়, এগুলো যায় কই? কেউ না কেউ তো কেনে, তাই না? সুতরাং যারা এই প্রাইস সেগমেন্টে ফোন কিনতে চান তাদের জন্য এটা দারুণ একটা অপশন হতে পারে, কারণ ফোনটা সব দিক দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করেছে। মানে হচ্ছে আপনি ফ্ল্যাগশিপ গ্রেডের পারফরমেন্স পাচ্ছেন, বাট খরচ করতেছেন অর্ধেক টাকা। সো এই টাইপের ফোনই তো আমরা চাই। হ্যাঁ, এখানে প্রচুর অপশন দরকার, তো এটা একটা শুরু, সামনে আরো আমরা দেখতে পাবো। মানে ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন আমরা পাবো কম দামে, যেটাকে আমরা বলি হচ্ছে বাজেট কিলার, ফ্ল্যাগশিপ কিলার। তবে আপনাদের মধ্যে অনেকেরই ওই চাইনিজ রম নিয়ে কিছু ইস্যু আছে, আপনারা কমফোর্ট ফিল করেন না, তাদের জন্য ভাই এই ফোনটা না। আমরা যারা এই সমস্ত ব্যাপার বুঝি যে চাইনিজ রম জিনিসটা কি, আমাদের কাছে এগুলো কোনো ইস্যু না। তাদের জন্য অন্য গ্লোবাল ভেরিয়েন্টের ফোন প্রচুর আছে, ইভেন এরকম ভালো স্পেকের ফোনগুলো আছে, আপনারা জিএনজির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনাদের কাছে IQ Z9 Turbo Plus, ভাই নামটা অনেক কঠিন ভাই, আর একটু সহজ নাম দিলে কি হইতো। যাই হোক, IQর কেউ দেখতেছে না এই ভিডিওটা, আমি জানি। এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর কোনো পয়েন্টকে আমরা মিস করে গেলাম, আর কোথায় আপনারা আরও ডিটেইলে রিভিউ দেখতে চান, একটু কমেন্টে আমাদেরকে জানান, আমরা চেষ্টা করবো সামনে থেকে সেইভাবে ভিডিওটা বানাতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।